কাবেরী ইঞ্জিন তৈরি করার প্রকল্প শুরু হয়েছিল 1980-র দশকে। এই ইঞ্জিন তৈরি করেছে ভারতের গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট। এটি ভারতের প্রথম দেশীয় ইঞ্জিন ছিল। এই ইঞ্জিন তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল ভারতে হালকা যুদ্ধবিমান তেজসের ব্যবহার করা। তবে বিভিন্ন কারণে এই প্রকল্প বিলম্বিত হয়। 2017 সালে এই ইঞ্জিন তৈরি করার কাজ শেষ হয়। বর্তমানে এই ইঞ্জিন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চলছে। মনে করা হচ্ছিল যে 2024-25 নাগাদ এই ইঞ্জিন সম্পূর্ণভাবে প্রস্তুত করা হবে, কিন্তু হয়নি। কাবেরী ইঞ্জিন হলো একটি টার্বোফ্যান ইঞ্জিন যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও দ্বারা তৈরি। এই ইঞ্জিনটি মূলত হালকা যুদ্ধবিমান। কিছু সমস্যার কারণে এই ইঞ্জিনটি শেষ পর্যন্ত সফল হয়নি। কাবেরী ইঞ্জিন ব্যর্থতার পিছনে যে সমস্ত কারণগুলি উল্লেখ করা হয় সেগুলি হলো: 1 নম্বর প্রযুক্তিগত চ্যালেঞ্জ। কাবেরী ইঞ্জিন তৈরির সময় ভারত সরকার অনেক প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়ে পড়ে। এই ইঞ্জিনের নকশা এবং নির্মাণ অত্যন্ত জটিল ছিল, যা ভারতীয় বিজ্ঞানীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়েছিল। 2 সময়সীমা। এই ইঞ্জিনটি তৈরি করার জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তা খুবই কম ছিল। এই কারণে ইঞ্জিনিয়ারদের উপর খুব চাপ তাড়াতাড়ি হয়ে পড়েছিল। পর্যাপ্ত সময় না পাওয়ায় অনেক কাজ বাকি থেকে যায়। 3 নম্বর হচ্ছে পরীক্ষা এবং ত্রুটি। কাবেরী ইঞ্জিন তৈরি করার পর কিছু রাজনৈতিক কারণে এই ইঞ্জিন প্রকল্প অগ্রগতিতে বাধা পায়। এই সমস্ত কারণগুলির জন্য কাবেরী ইঞ্জিন শেষ পর্যন্ত সফল হতে পারেনি। বর্তমানে এই ইঞ্জিনটি উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে হয়তো এই ইঞ্জিনটিকে আরও উন্নত রূপে দেখা যেতে পারে। আমেরিকার কারণেই হয়েছে এটা। বিমানটি খুব হালকা এবং এটা তেজসের সাথে ব্যবহার করা হবে। এই ইঞ্জিন তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল ভারতকে সামরিকভাবে শক্তিশালী গড়ে তোলা। ভারতে এই ইঞ্জিন নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়ে গেছে। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হলো গ্রাউন্ড টেস্টিং। এই পর্যায়ে ইঞ্জিনটিকে একটি বিশেষ স্থানে স্থাপন করে বিভিন্ন ধরনের প্যারামিটার যেমন থ্রাস্ট, জ্বালানি, টেম্পারেচার ইত্যাদি পরীক্ষা করা হয়। 2 নম্বর হচ্ছে ফ্লাইট টেস্টিং। এই পরীক্ষায় ইঞ্জিনটিকে একটি উড়োজাহাজে স্থাপন করে এর কার্যকারিতা পরীক্ষা করা হয়। এটি মূলত তেজস বিমানের সাথে ইন্টিগ্রেট করা হয়। উচ্চতা পরীক্ষা। এই পরীক্ষায় ইঞ্জিনটিকে বিভিন্ন উচ্চতায় উড়িয়ে নিয়ে গিয়ে এর কার্যক্ষমতা পর্যবেক্ষণ করা হয়। 4 হচ্ছে প্রতিকূল আবহাওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় ইঞ্জিনটি বিভিন্ন প্রতিকূল আবহাওয়া যেমন ঝড়, বৃষ্টি, তুষারপাত ইত্যাদিতে কেমন কার্যকর হয় সেটা দেখা। এই সমস্ত পরীক্ষাগুলো অলরেডি ভারতে হয়ে গেছে। বাদবাকি যত পরীক্ষা আছে সেগুলো রাশিয়ায় পাঠানো হচ্ছে। জিওপলিটিক্সের কারণে রাশিয়া এখন এই পরীক্ষাগুলো হচ্ছে না, হতে টাইম লাগবে। ইঞ্জিন বর্তমানে রাশিয়ার পরীক্ষায় পর্যায়ে রয়েছে। এই পরীক্ষাটি রাশিয়ার গ্রোম ফ্লাইট রিসার্চ ইনস্টিটিউটে চলছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল ইঞ্জিনের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা, বিভিন্ন পরিস্থিতিতে এর কর্মক্ষমতা মূল্যায়ন করা। এই পরীক্ষাটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের নিজস্ব যুদ্ধবিমান তৈরি করার স্বপ্নকে এক ধাপ এগিয়ে দেবে। এই ইঞ্জিন সফল হলে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হবে যারা নিজস্ব যুদ্ধবিমান ইঞ্জিন তৈরি করতে সক্ষম। এই পরীক্ষাটি কয়েক বছর ধরে চলবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে ইঞ্জিনের নকশা ও প্রযুক্তিতে আরও উন্নতি করা হবে। কাবেরী ইঞ্জিন যদি আমরা সাকসেসফুলিভাবে লঞ্চ করতে পারি, সেটা ভারতের ক্ষেত্রে হবে উল্লেখযোগ্য কৃতিত্ব। কারণ এই পৃথিবীতে কয়েকটি দেশ আছে মাত্র যারা সাকসেসফুলিভাবে ইঞ্জিন নিজস্ব প্রযুক্তিতে বানিয়ে ফেলেছে। আর যদি ভারত পারে তাহলে ভারতের ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য কৃতিত্ব হবে না? কারণ ইঞ্জিন না থাকলে অন্য দেশের উপর ভারতকে সবসময় নির্ভরশীল হতে হবে, এবং এই অন্য দেশের উপর যখনই নির্ভরশীল হবে সেখানে বিভিন্ন জিওপলিটিক্সের কারণে তারা আমাদেরকে ইঞ্জিন কখনো দেবে কখনো দেবে না। তাদের মুডের উপর ডিপেন্ড করছে বা তাদের স্বার্থের উপর নির্ভর করছে আমাদের ইঞ্জিন পাওয়া। এবং আমরা যদি এই ইঞ্জিনটা সাকসেসফুলভাবে লঞ্চ করতে পারি, তাহলে আমরা এই ইঞ্জিনটাকে আমরা ইউএভি অর্থাৎ আনম্যান ভেহিকেল, যে সমস্ত মানুষবিহীন যে সমস্ত বিমানগুলো আছে
সেখানে আমরা এই কাবেরী ইঞ্জিনকে আমরা প্রতিস্থাপিত করতে পারবো। এবং ভারত সেক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আরম্ভ করে প্রতিরক্ষা ক্ষেত্রে আরম্ভ করে সব কিছুর দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হবে। যেভাবে ক্রায়োজেনিক ইঞ্জিন যখন ভারত নিজস্ব প্রযুক্তিতে বানিয়ে ফেলে, ফলে রকেট ইন্ডাস্ট্রি, চন্দ্রযান 1, চন্দ্রযান 2, মার্স অভিযান, এই সব ক্ষেত্রে ভারত যেভাবে অগ্রগতিতে লাভ করেছে, একটা ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরি হয়েছে। ইসরো একটা এক বহু পরিচিত নাম হয়েছে। সেই রকমভাবে যদি আমরা কাবি ইঞ্জিনকে আমরা সাকসেসফুলিভাবে লঞ্চ করতে পারি, তাহলে আমাদের আর জেট ইঞ্জিনের জন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না। রাশিয়া কখনোই SU-57 100% টেকনোলজি ট্রান্সফার ভারতকে করবে না, কারণ রাশিয়ার সাথে চীনের সামরিক চুক্তি আছে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন যেভাবে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে রাশিয়াকে হেল্প করেছে, তো রাশিয়া কখনোই ভারতকে 100% টেকনোলজি ট্রান্সফার করবে না। হ্যাঁ, SU-57 পার্টস ভারতে অ্যাসেম্বল হতে পারে, প্ল্যান্ট লাগাতে পারে, হয়তো ওখানে অ্যাসেম্বল হবে, কিন্তু টেকনোলজি ট্রান্সফার করবে না 100%। F-35 ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, কারণ আমেরিকাকে কখনোই কোনো দেশ বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করবে না। আর আমেরিকা কখনো ভারতকে 100% টেকনোলজি ট্রান্সফার কখনোই করবে না। আর আমেরিকার উপর কোনো বিশ্বাসই করা যায় না। আমেরিকা চাইছে F-35 ভারতকে দিতে, মানে গচিয়ে দেওয়ার মতন। কারণ F-35 দামও প্রচুর, তার মেনটেনেন্স কস্টও প্রচুর, এবং তার যে টেকনোলজিক্যাল ব্যবহার, তারও একটা লিমিটেশন আছে। পুরোপুরি 100% টেকনোলজির ব্যবহার করা যাবে না। ফলে সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে কতটা এটা উপকার হবে, সেটা একটা বিবেচনার ব্যাপার। তাছাড়া ভারতের যে সামরিক বাহিনীর যে প্রধান, তিনিও বলেছেন যে F-35টা আমাদের দেশের ক্ষেত্রে সুইটেবল নয়। তাছাড়া রাশিয়া কখনো চাইবে না ভারতের মতন এত বড় একটা প্রতিরক্ষা বাজার তার হাত থেকে চলে যাক। কারণ ভারত যদি স্বাবলম্বী হয়ে যায়, তা সেক্ষেত্রে তার বাজার চলে যাবে। যেখানে নিরপেক্ষ দেশ, সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে 5th জেনারেশন এয়ারক্রাফট পাওয়াটাও খুব দুষ্কর, কারণ ভারত কারোর সাথে অ্যালায়েন্সে নেই। যেমন আমেরিকা অনেকের সাথে অ্যালায়েন্সে আছে, আমেরিকা তার মিত্র দেশগুলিকে অবশ্যই 5th জেনারেশন এয়ারক্রাফট দেবে। রাশিয়াও তেমনি চীনের সাথে অ্যালায়েন্সে আছে, রাশিয়া চীনকে অনেকভাবে হেল্প করতে পারে, কিন্তু ভারত একটা নিউট্রাল কন্ডিশন, ফলে ভারতকে কেউ বিশ্বাসও করে না। F-35 লাইটনিং এয়ারক্রাফট হলো একটি 5th জেনারেশন এয়ারক্রাফট। এটি আমেরিকার তৈরি একক আসনের সিঙ্গেল ইঞ্জিন অল ওয়েদার স্টেলথ মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট। এটি লকহিড মার্টিন কোম্পানি দ্বারা তৈরি। এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির বিমান। এর এয়ার সুপেরিয়রিটি, গ্রাউন্ড অ্যাটাক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার মেশিন সহ বিভিন্ন ভূমিকা পালনের জন্য ডিজাইন করা হয়েছে। F-35 মূল ডিজাইনের বৈশিষ্ট্যগুলি হচ্ছে স্টেলথ, অ্যাডভান্স সেন্সার, এইগুলো। F-35 বিভিন্ন ভেরিয়েন্ট আছে, যেমন F-35A, F-35B, F-35C। স্টেলথ প্রযুক্তি হলো এটি শত্রুর আকাশে উড়বে, অথচ শত্রুর যে র্যাডার তাকে ফাঁকি দিয়ে উড়বে, তারা টেরও পাবে না। অ্যাডভান্স সেন্সার হলো F-35 একটি শক্তিশালী সেন্সর স্যুট দিয়ে সজ্জিত, যার মধ্যে একটি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে র্যাডার, একটি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং একটি ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম রয়েছে। এই সেন্সরগুলো পাইলটকে একটি অভূতপূর্ব পরিস্থিতিতে সচেতন প্রদান করবে। SU-57 এটা একটা 5th জেনারেশন এয়ারক্রাফট। এটা সুপার ক্রুজ ক্ষমতা আছে, অর্থাৎ এই বিমানটি দ্রুত গতিতে দীর্ঘ সময় ধরে উড়তে পারে। স্টেলথ প্রযুক্তি আছে, উন্নত আধুনিক অস্ত্র সিস্টেম আছে, আধুনিক সেন্সার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে এর মধ্যে। অর্থাৎ SU-57 দেখতে গেলে এর খরচও খুবই কম, এবং এর যখন চলে খুব উচ্চ গতিতে চলে, এবং এর সাউন্ডও খুব ভালোভাবে বোঝা যায়।
এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি কারো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, গুড বাই।